কি বলতে পারো না? তো আলটিমেটলি তাহলে কি না চাকরিতে কেন কিছু হয় না, কারণ বিকজ একজন বলছে আমি রেলে 15 বছর চাকরি করছি। 2015 সালে আমি যখন বিধাননগর স্টেশন থেকে যখন ট্রেনে উঠে শিয়ালদা লোকাল উঠে ট্রেনে যখন উঠেছিলাম, উঠে যখন আমার 15টা অ্যাসোসিয়েটের সামনে যখন কমিটমেন্ট করে বলেছিলাম 2015 সালে বলছি যে 2016 সালে দুনিয়া দিক থেকে ওদিক হয়ে আমি 4 হুইলার কিনে দেখাবোই, তখন ওই কম্পার্টমেন্টে 150টা লোক হজম করতে পারিনি আমার কথাটা। কেন হজম করতে পারিনি? কারণ তারা 15 বছর 10 বছর ধরে কোনো না কোনো সেক্টরে চাকরি করে তারা গাড়ির চাকা কিনতে পারেনি যে একটা টায়ার কিনে লাঠি দিয়ে খেলবে। আর সেখানে যখন আমি কথাটা বলেছি 2016 সালে গাড়ি কিনবো, লোকগুলো হজম করতে পারেনি। কারণ আমি বলেছি কনফিডেন্স কোথায় পেলাম? বিকজ অফ টিমকে। জন্য কারণ আমাদের বিজনেসে সাকসেসফুল হতে গেলে আমাকে জেতাতে হবে। আর যদি আমাকে 4 হুইলার কিনতে হয় তাহলে বোথ সাইডে মিনিমাম 6টা লোককে আমাকে মিনিমাম বাইকের সিটে বসাতে হবে। সাইকেল থেকে ট্রেনে ওকে বাইকের সিটে বসাতে হবে 6টা লোককে। এই প্রফেশনে যদি আমায় জিততে হয় তাহলে কাউকে জেতাতে হয়, হারাতে নয়। টি20 ওয়ার্ল্ড কাপে একটা টিমকে জিততে গেলে একটা টিম কেঁদে মাঠ ত্যাগ করে। ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া হারলো, অস্ট্রেলিয়া জিতলো, তার মানে একটা টিম চোখে জল ভাসিয়ে গেল, একটা টিম আনন্দে আত্মহারা হয়ে গেল। কারণ একজনকে জিততে গেলে একজনকে হারাতে হয়। আমরা ভাগ্যবান যে স্মার্ট ভ্যালু করতে এসেছে, সেখানে কাউকে হারাতে হয় না, তাকে জেতাতে হয়। আজ যখন আপনার আপলাইন আপনাকে কন্টিনিউয়াস ফোনটা করে, সেখানে আপনি ভাবছেন আপনার আপলাইন নয়, আপনি ভাবছেন আপলাইনকে অমরেশপুরি ভাবছেন যে অমরেশপুরি আপনাকে ফোন করেছে। ওয়েটিং এ বারবার ফোনটা আছে, কিন্তু ফোনটা আপনি রিসিভ করছেন না বা ফোনটা কল ব্যাক করছেন না। আপনার সিনিয়র যদি আপনাকে কন্ট্যাক্ট করে, আপনার কাছে মনে হয় যে জীবনের সব থেকে খারাপ ফোন, কিন্তু আপনি ভাবছেন ওই ফোনটাই আপনার জিন্দগির লাইফ বদলে দেবে। ঠিক তো নাকি? আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আজ আপনার ভালো অবস্থা আছে, আপনার পাশে দাঁড়াবে, কাল যখন খারাপ অবস্থা থাকবে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে কোনো লিডার্সরা কোনো প্রিজার্ভমেন্ট করে না। এখানে জাত পাত ধর্ম কাস্ট কোনো কিছু ব্যারিকেড নেই, সমস্ত কিছু ঊর্ধ্বে আমরা মানুষকে রেসপেক্ট দিই। আপনার স্বপ্ন থাকলে ক্লিয়ার সিস্টেম বলছে কামিন। হ্যালো, জন্য স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে বাবার ব্যাকগ্রাউন্ড, বাবা চাষবাস করে, দিন মজদুরি কাজ করে, ট্রলি ভ্যান চালায়, অটো চালায়, মোটর চালায়, মিলে কাজ করে, কি লেবারের কাজ করে, সিস্টেম একবারও জিজ্ঞাসা করেনি, কারণ সিস্টেম জানে পরিবর্তন হবে। এজন্য চাণক্যটা দারুণ কথা বলেছিলেন যে নেভার জাজ দ্য ফিউচার অফ এ পারসন বেসড অন দিয়ার প্রেজেন্ট কন্ডিশনস। কি বললাম? যে নেভার জাজ দ্য ফিউচার অফ এ পারসন বেসড অন দিয়ার প্রেজেন্ট কন্ডিশন বিকজ টাইম হ্যাজ দ্য পাওয়ার টু চেঞ্জ এনি ব্ল্যাক হোল টু এ শাইনি ডায়মন্ড। কারণ কোনো মানুষের বর্তমান অবস্থা দেখে তাকে ভবিষ্যৎ কখনো নিয়ে চিন্তা জাজমেন্ট করবেন না। কারণ বলছে টাইম হ্যাজ দ্য পাওয়ার টু চেঞ্জ এনি ব্ল্যাক হোল টু এ শাইনি ডায়মন্ড। একটা কালো কয়লাকেও একটা হিরেতে ট্রান্সফার করে দিতে পারে। সময় অনেক বেশি পাওয়ারফুল মানুষের থেকে। একটা সময় দেখতাম আমাদের এরিয়ায় যে সমস্ত মানুষদের আন্ডারে তাদের বাড়িতে 12-14 জন লোক অল টাইম কাজ করতো, আর সেই লোকগুলো 100 দিনের কাজ করার জন্য ড্রেন পরিষ্কার করছে। ভাবতে অবাক করার ব্যাপার। সময় অনেক বড় পাওয়ারফুল, সময় অনেক বড় পরিবর্তনশীল। আর যে ছেলেগুলো বাবা চাকরি করে, ছেলে বাইক নিয়ে প্রতিদিন হ হ করে ঘুরে বেড়াচ্ছে, কাল বাইকে তেল কেনার সামর্থ্য থাকবে না। পয়েন্টটা বলতে পারলাম? আজ লোক বলে ভাগ্যবান। ইয়েস, ভাগ্যবান সেই দিন ছিলাম যেদিন অন্য ছেলে মেয়েদের বার্থডে সেলিব্রেশন বছরে 2বার হচ্ছে। একবার হচ্ছে অরিজিনাল বার্থডে, ফেসবুক বার্থডে। সেখানে বাবা এটিএম কার্ড দিয়েছে, আমাদের কোনো রকম বাবা সাপোর্ট ছিল না। বাবা এটিএম কার্ড দিয়েছে, এটিএম কার্ডকে 10,000 টাকা বার করে বিয়ার পাঞ্চ করে ওড়াচ্ছে কলেজে পড়তে গিয়ে। সেদিন ওই কলেজে যেতাম, পিঠে ব্যাগটা নিয়ে সেখান থেকে লিস্ট বিলিংটা রেডি করতাম, কারণ জানি এই সপ্তাহে আমায় কাউন্সিলিং রাখতে হবে। জানো, কেউ দেখছি দুর্গাপুরে চলে এসেছে ওয়াটার পার্কে, ওখানে জল খেতে চলে এসেছে। কেউ গেছে ব্যারাকপুরে, আমার এপারে কলেজ ছিল, ওপারে ব্যারাকপুর ছিল। কেউ ব্যারাকপুরে দেখছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ব্যারাকপুরে গিয়ে চিড়িয়ার মোড়ে গিয়ে চিড়িয়া ওড়াচ্ছে। আর স্মার্ট হোম ইন্ডাস্ট্রিতে গেছি, সেখানে গিয়ে 30 মিনিট 40 মিনিট হেঁটে জার্নি করে, ট্রেন থেকে নেমে হেঁটে গেছি। বাস পেয়েছি কি বাস পাইনি, হেঁটে হেঁটে স্টেশনে চলে এসেছি, লাস্ট ট্রেনে বাড়ি ফিরছি। ক্লিয়ার? আর ওরা আনন্দ করতে করতে বাড়ি ফিরেছে। সেই দিনের ওই লড়াই সফলতার জায়গায় পৌঁছে দিয়েছে। কি বলতে বললাম? এই জন্য আমি পরিশ্রম করবো, আমি স্ট্রাগল করলে আমার আপলাইন সিনিয়র দেখতে নাও পেলে একজন আছে আপলাইন, যার নাম হচ্ছে উপরওয়ালা। ঠিক তো নাকি? হ্যাঁ, কিছু কিছু সময় রেজাল্ট কখনো নিজে হাতে তোলা দরকার নেই, কর্মটা আমি করে যাব, কাজ আমি করব। কাজ যদি ভালোবাসি, কাজটা ভালো করে করতে পারি, রেজাল্ট অটোমেটিক্যালি আসবে। এখানে অনেকের নাম আমি চিনি না, আমাকে চেনাতে হবে না, নাম এমনি চিনে যাব, নাম এমনি চিনে যাব। ওর কামই ওকে নাম চেনাবে। যে ফোকাস করে লড়াই করবে না, লিডার্স কখনো তৈরি হয় না, লিডার্স ক্রিয়েট হয়।
চমকাবে, চিড়ে বেরোবে। আর যে যে স্মার্ট ভ্যালু পেয়েছে ও তো মাটি চিড়ে জল বার করার ক্ষমতা রাখতে পারে। Yes. ওই দমটা দিতে হবে তো, Yes. হ্যাঁ ইয়েস অর নো? Yes. চিড়ে বেরোতে হবে। যে ছেলেগুলো অলিম্পিক খেলতে গেছে ও অলিম্পিক মার্চ খুঁড়ে ফেলার পরিস্থিতি ওদের মধ্যে। দুদিন আগে একটা মেয়ে ব্রোঞ্জ পেয়েছে, ওর অ্যাটিটিউডে বলে দিচ্ছে ও পাওয়ার যোগ্য। ও কোনো আটা মারা মান নয়। দাদা দাদা আমার না দাদুর এক্সপায়ার্ডেড হয়ে গেছে। আরে দাদু 70 বছর বেঁচে গেছে মানে এক্সপায়ার্ডেড ওভার। ও পা ধরবে, দাদু যেতে দেবে না, মুখে লাথি মেরে বেরিয়ে যাবে। ট্রেনিং আসেনি কেন? ঠাকুমার আগের দিনে কি মৌরলা মাছ খেয়েছে, টক খেয়েছে, তার জন্য ঠাকুমার পেট গুড়গুড়ি করছে, কান পেতে আওয়াজ শুনছে, ট্রেনিং আসে। ছোট ছোট অজুহাতগুলো দিয়ে বন্ধ করতে হবে। ষাঁড় গরুকে গাঁদা ফুল দিয়ে মেরে বলছে গরু সর, গরু সর। সখী সখী প্রবলেম, সখী সখী প্রবলেমগুলো ত্যাগ করতে হবে। লাইফে বড় কিছু করতে গেলে উঠতে হবে, চিড়ে বেরোতে হবে। আজকে ও যদি 4 হুইলার কিনে, ও 14 জেনারেশনে কেউ কেনেনি, ও ফার্স্ট। আমার লাস্ট 14 জেনারেশনে কেউ নেই। আমার কথাটা বলতে পারলাম? হ্যাঁ ইয়েস অর নো? 2023-এ যখন গাড়ি কিনি গোটা বেঙ্গলে 3টে ওনার, কারণ ওটা নিউ ভার্সন গাড়ি। অডির ওই ভার্সন ছিল না, নিউ ভার্সন গাড়ি। আমি বুক করেছি, অন্য দিয়েছে আমায় অন্য নিউ ভার্সন। ওর জন্য আমাকে এক্সট্রা অ্যামাউন্ট বেশি দিতে হয়েছিল। 3টে ওনার অল ওভার বেঙ্গলে, 3টে ওনার 2023-এ নিয়েছিল। 2জন বয়স্ক লোক যাদের কাছে অ্যাচিভমেন্ট অ্যাম্বুলেন্স। আমি নিয়েছিলাম। আর আমি আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, ও প্রতিদিন মনে রিলস বানাতো বসে বসে। কোনদিন বনেটে বসতো, কোনদিন ছাদগুলো উপর দিকে উঠতো, কোনদিন পিছন দিয়ে বেরোতো। কারণ আমি ওর সাথে বেশি অ্যাটাচমেন্ট নেই। কেন অ্যাটাচমেন্ট নেই? কারণ নেক্সট শিটে যেতে হবে, নেক্সট অ্যাচিভমেন্টে পৌঁছতে হবে। পয়েন্টটা বলতে পারলাম? Yes. কারণ ওর সাথে যদি বেশি জড়িয়ে যায় তাহলে আমি বড় অ্যাচিভমেন্ট যেতে পারবো না। অনেকে বাড়িতে ডেকোরেশন করেছে, রুমে একটা ফল সিলিং করে দিয়েছে, দিয়ে 3টে চেন লাইট লাগিয়ে দিয়েছে। ফট করে মারছে লাল আলো, নীল আলো, ওর জীবনটা লাল হয়ে যাবে। বলতে পারলাম? একটা 1600 স্কোয়ার ফিটের একটা 1600 স্কোয়ার ফিট মানে একটা পুরো ফ্লোর, একটা 1600 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট নিয়েছে, 2 BHK ফ্ল্যাট, দুটো যোগফল করলো 1 crore ওপরে। বলতে পারলাম? আর ফ্ল্যাটের নিজস্ব ট্রান্সফর্মার থাকে, দুটো জায়গায় দুটো ট্রান্সফর্মার ফেলে দিয়েছে। যে ট্রান্সফর্মার কেন? কারণ লিফট চলবে, যেহেতু অনেক লোড পড়ে। এবার প্রত্যেকটা ওনারকে বলেছে আমি টাইম বার করতে পারি না, আমার ডকুমেন্ট জমা করে দিয়েছে প্রমোটার, আমাকে বলেছে শুধু গিয়ে সইটা করে আসতে। এবার আমি গিয়ে সই করতে গেছি, ওপরে সইটা করে চলে এলাম, দাঁড়িয়ে আছি। তখন আমাকে ইলেকট্রিকের হেড অফ ডিপার্টমেন্ট যে অফিসার আছে উনি বলছে আপনার তো হয়ে গেছে, আমি আর একটা বাকি আছে। নিজেটা খুঁজছি, নিজেটাও দেখছি আমার দুটো কাগজে যোগফল করলো 1 crore উপর হয়ে গেছে আজকে ডেটে দাঁড়িয়ে, যেটা ভ্যালুয়েশন রেজিস্ট্রেশন ভ্যালুয়েশন আছে 1 crore উপরে। ও শুধু আমার মুখের দিকে তাকিয়ে গেলাম, চলে গেল বেরিয়ে। আমি টয়লেটে গেলাম মনে হয়। ও দেখছি ওর বাকি স্টাফগুলোকে সব ডেকে আনছে, এনে বলছে দেখুন এই বয়সে দুটো ফ্ল্যাটের অনার, আর আমরা ভাড়া বাড়িতে 10 বছর ধরে রয়ে গেছি। আমি তখন বললাম ভাড়াতেই থাকতে হবে, এটা চাকরি করে না, আমি বিজনেস করি স্মার্ট ভ্যালু। Yes. তখন উনি বলছেন আমি চিন্তা করছি যে আগামী 10 বছরে কোথায় যাবে। আমি ঠিক আছে আপনি চিন্তা করুন, আমাকে আগে কাগজ ছাড়ুন, আমি ট্রেনিংয়ে বেরোবো, দেরি হয়ে যাবে। আপনি ভাবুন, বুঝতে পারলাম? যেখান থেকে লোকেরা ভাবনা শেষ করে সেখান থেকে আমাদের ভাবনা স্টার্ট হয়। হ্যালো ইয়েস অর নো? কারণ স্মার্ট ভ্যালু করতে গেছি, আমার গাড়ি ফাড়ি আছে, কিচ্ছু করিনি সব কিছু। কোম্পানির থ্রুতে যখন অনেক লোক বলতো দুবাই 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 কত, দুবাইকে যা ঘুরেছি ও আর দ্বিতীয়বার ট্রাভেল এজেন্ট লাগবে না। ওখান থেকে ঘুরে আসার পরেই দেখছি বাংলা টলিউড থেকে একটা নিউজ বেরিয়েছে প্রতিদিন পেপারে, যে বাংলার গর্ব, বাঙালির গর্ব, যে বাংলা সিনেমার প্রথম বাঙালি যাকে বুর্জ খলিফায় সামনে গিয়ে ছবি তুলেছে। তাহলে আমরা কি আফগানিস্তানি ছিলাম নাকি? লোক ভাবতে পারে না, প্রবলেম এটাই। আজ শাহরুখ খানের মেয়ে সোহানা খান, সে যদি আজকে অডি কেনে, ওর মিনিমাম চারিদিকে শেয়ার হয়ে বেরোতো না শাহরুখ খানের মেয়ে কিনেছে, এদিক তো কংগ্রেচুলেশন। কিন্তু আমাদের লিখতে প্রবলেম কোথা? ফাটে তো। আর ওই ফাটার আওয়াজটা শুনতে দারুণ লাগে, ঠিক তা নাকি? লোকে বলছে শুধু কালী পুজোয় বম ফাটে, দুর্গা পুজোয় বম ফাটে। এই যে মনোজিৎ গাড়ি নিয়ে গেছে, পাড়ায় 5-5টা লোক অসুস্থ হয়ে বসে আছে। হয়ে গেল, কিনে ফেললো না রে, দেখানোর জন্য এনেছে, ঠিক তা নাকি? হ্যাঁ বলে বললাম, সুস্থ লোকগুলো অসুস্থ হয়ে যাবে। আমি যখন ফার্স্ট গাড়ি কিনে এলাম, কে কাকে কিরম আঙুল টেনে কি বলছিল, ওর সামনে যখন গাড়ি নিয়ে এলাম, তার 2 দিন বাদে শুনছি লোকটা কি কি বুকে বলছে কি জমে গেছে। 3 দিন হসপিটালে গিয়ে সেলাইনের বোতল জল খেয়ে বাড়ি চলে এলো। ডাক্তার ধরতেই পারিনি কি প্রবলেম হয়েছে। ওকে স্ক্যান করতে গিয়ে ভেতরে পা ধরে ঢুকেছে বার করছে, ও খুঁজে পাচ্ছে না, মেডিকেলের বই ঘেঁটে খুঁজে পাচ্ছে না। কিন্তু ওকে কে বলে আসবে? যদি জানতাম তাহলে গিয়ে বলে আসতাম। ওর প্রবলেম বুকে যন্ত্রণা নয়, পাশের বাড়ির ছেলে গাড়ি কিনেছে। Yes.
রাস্তাতে চলে যন্ত্রণা ওঠে, রাস্তাতে চলে গেলে যন্ত্রণা বন্ধ। আর প্রতিদিন প্রার্থনা করে, হে ওপরওয়ালা ওর চাকা লিক করে দাও, যেন গাড়ি নিয়ে বেরোতে না পারে। লিক হলেও প্রবলেম নেই, লিক হলেও 250 কিলোমিটার যাবে, বিকজ অফ টিউবলেস, টিউবতে নেই। ও পিড়ে খুলবে, আঠা লাগিয়ে দেবে, আঠা দিয়েও গাড়ি চলে, জানো কথাটা বলতে পারলাম? আমার মনে হয় টিউবলেস কোম্পানিগুলো মনে ওদের দেখেই মনে করেছিল, ঠিক তো নাকি? তাহলে লক্ষ্য এই লেভেলে রাখতে হবে। আর সাইকেল চেপে যাচ্ছে, লোকে বলছে দাঁত বার করে হাসছে, হাসতে দিই, কারণ আমরা যদি কেউ আমাদের দেখে হাসে, আমরা কোনোদিন ওইসব দুঃখ বোধ করবো না। কেন দুঃখ বোধ করবো না? কারণ লোকটা দেখে হাসছে, খারাপ লাগলে হবে না, ভাবতে হবে ওটা হাসছে মানে আমাকে দেখে কেউ হাসছে, এটা তো আনন্দ পাওয়া দরকার, ঠিক তো নাকি? লোকে তো হাসি ভুলে গেছে। এবার এখানে কোনো মেয়েরা ট্রেনিং এ আসছে, পাশের বাড়ির কাকু রাত্রিরে ঘুমাতে পারে না, আমার কথা কেউ যে ভাবে, এটাও তো একটা আনন্দ পাওয়া দরকার আছে। পাশের বাড়ির কাকু রাত্রির 12টার সময় ঘুম থেকে উঠে পারে, কে 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 করে আজকে উঠে পড়লো। আবার কাকিমা উনি গোপাল ভাঁড়ের গল্প শুনিয়ে ঠান্ডা জল খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। বললাম ট্রেনিং এ কেউ আসছে, তাদেরকে আবার পাশ থেকে কেউ দেখছে, লোকাল সিসিটিভি ক্যামেরা, কারেন্ট ছাড়াও চলে, দেখতে পাচ্ছে না পায়ের তলায় ইট দিয়েছে, ওই দেখ ওই দেখ যাচ্ছে, এখনো চলছে, বুঝতে পারলাম, ঠিক তো নাকি? আর কেউ যদি দেখে হাসে, ওতে দুঃখ পেয়ে লাভ নেই। আমার যখন কেউ দেখে হাসতে হবে, না দারুণ হাসিটা, কাকু এই হাসিটা আমি লাস্ট পয়েন্টে দেখতে চাই। আপনার এই হাসিটা দেখলেন আমার মধ্যে এনার্জি ক্রিয়েট হয়, বুঝতে পারলাম? পুরো পেট স্টুডেন্ট কলিগেট হাসি, কি বলতে পারলাম? হ্যাঁ, না পুরো পেট স্টুডেন্টের মধ্যে কলিগেট হাসি। আর যদি ওটাও বলতে না পারি, মনে করবো হাস্যাসন করছে, লোকে হাসতে ভুলে গেছে বলে হাসার জন্য তোকে প্রাণায়ামে ভর্তি হচ্ছে, যোগায় ওখানে পরে হা 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 করে বয়স সব আছে, মানে ওটা কি হাস্যাসন। আমার কথাটা বলতে পারলাম, ঠিক তো নাকি? এবার আরেকজন লোক বলছে, না তোদের এখানে না সব ভালো, সব ঠিক আছে, হ্যাঁ, লোককে মিথ্যা কথা বলা হয়, মিথ্যা কথা বলা হয়। আমাকে বলেছিল এখানে কেরিয়ার 100% গ্যারান্টেড, জিন্দগি বদলে যাবে, লাইফ বদলে যাবে। বদলেছে তো? বদলেছে না বদলায়নি? বদলেছে। তাহলে মিথ্যা না সত্য কথা বলেছিল? সত্য কথা। বলতে বললাম মিথ্যা কথা কোথায় বলে কাকু? সেখানে আপনি পুরুষত্ব হারিয়ে ফেলেন তো। মিথ্যা কথা কোথায় বলে? টিভির দেখা গেছে লাক্স সাবান, লাক্স সাবানের যখন বিজ্ঞাপন দেয়, মিথ্যা জিনিস দেখায় না? করিনা কাপুর লাক্স সাবান মেখে আসছে, একটা বড় মহলে করিনা কাপুর লাক্স সাবান মেখে আসছে, সইফ আলী খান বলছে ও কি আলো আলো, ক্লিয়ার? তাহলে ফালতু ইলেকট্রিকের বিল বহন করে লাভ নেই, সব কটা সুইচ অফ করে দিলে করিনা কাপুরের লাক্স সাবানের আলোতেই আলো হয়ে গেছে। বাস্তবে তাই। দুর্গাপুজোর সময় লাইট ভাড়া না করে মহিলাগুলোকে লাক্স সাবান মাকে দান করে দেবো, ঠিক তো নাকি? বাড়িতে কারেন্ট চলে গেলেই মহিলাগুলোকে হাতে সাবান মাকে দান করে দেবো, কি লাইটে লাইট, কারণ নিয়ে দরকারই নেই তো। জানো মাঝে ক্লিনিক প্লাস শ্যাম্পুর অ্যাড দিচ্ছিল, শ্যাম্পু ক্লিনিক প্লাস শ্যাম্পুতে প্রোটিনযুক্ত শ্যাম্পু, চুল হয় দড়ির মতো মজবুত। একটা কাঁটা গাছে লাগলো, গাছ উড়ে নিয়ে চলে যাচ্ছে চুল। আরেক জায়গায় আছে লরি বসে গেছে, ক্লিনিক প্লাস শ্যাম্পু মেখে গিয়ে চুলটা বাঁধলো, লরিকে বললো আয় উঠে আর ক্লিনিক প্লাস আছে, লরি উঠে চলে এলো চুলের টানে। বাস্তবে তুলতে গেলে মাথা খুলে চলে যাবে, ঠিক তো নাকি? হ্যাঁ, এজন্য গমের ভুসি, যে ঘাসগুলো পড়ে থাকে না, গমের ঘাস ভুসি আর স্যাকারিন মিশিয়ে তৈরি হয় বাকি খাবারগুলো, যেগুলো বাচ্চাদের যে এনার্জি বলে খাওয়াচ্ছে। একটা বাচ্চাকে মানে ইংলিশ মিডিয়ামে পড়তে গেলে মা বাবারা মানে মা পরীক্ষা দেয়, ছেলেরা দেয় না। হিউজ কম্পিটিশন, মায়েদের কম্পিটিশন দেখতে পাই তো নাকি? ছেলের যদি ওজন হয় 20 কেজি, বুকসে ওজন হচ্ছে 32 কেজি। আবার সাইকেলের পিছনে একটা প্লাস্টিক চেয়ার লাগানো আছে, আর অবলা জিপটা চুপ করে বসে আছে, অবলা জিপ কিছু বলতে পারে না, অবলা জিপ চুপ করে বসে আছে 32 কেজি ব্যাগ নিয়ে, আর এদিক ওদিক করে তাকাচ্ছে। গাড়ি নিয়ে আসার সময় দেখছে এরকম তাকে তাকে দেখছে, ছুটি হয়েছে এরকম দেখছে। ও শুধু চিন্তা করছে পৃথিবীতে কেন জন্মালাম। অবলা জীব, বুঝতে পারলাম? এবার ওই অবলা জীবটা ঠিক করে খেতে পারে না, ও 4, 5, 6 ঘন্টা 8 ঘন্টা ধরে স্কুল করে যাচ্ছে, তো খাবে কখন? ও তো ওর খাবার মেরে দিয়েছে। এবার যখন যা খাবার দিচ্ছে সব ফেলে দিচ্ছে, মোবাইল ছাড়া খায় না, আর যা খাবার দিচ্ছে সব ফেলে দিচ্ছে। তখন কি হয়, তার মা মানসিক টেনশন আছে, ছেলে যদি ঠিকঠাক খাবার না পায়,
তাহলে মানসিক দুর্বল হয়ে যাবে, মনে রাখা স্মৃতিশক্তি ডাউন খাবে। সিরিয়াল দেখছিল, বাপি কবি বেটা থা মাবি কবি বেটি থি, কাসুরি জিন্দগি ঘর গড়িয়া কাহানি, এক হাজবেন্ড টু ওয়াইফ। বুঝতে পারলাম কি বলতে পারলাম? একজন হাজবেন্ড তার দুটো ওয়াইফ, এটা আনছে ওটা আনছে, ওইগুলি বাচ্চা বসে বসে সবাই দেখে সিরিয়ালগুলো, দেখে তো নাকি? এবার বসে বসে হঠাৎ করে একটা অ্যাড হয়ে গেল, ঝড় উঠে গেল, টর্নেডো ঝড়, আম লিচু কলা আপেল অমুক তমুক গম ওটস ভুট্টা ফুট্টা যা আছে সব একসাথে ঘুরছে, ঝড় চলছে, ঝড় চলতে যখন ঝড় থেমে গেল, একটা ডিব্বা হয়ে গেল জুনিয়র হরলিক্স। কথাটা বলতে পারলাম? মা কি করলো, সাইকেলটা নিয়ে জোর ছুটলো জুনিয়র হরলিক্স এনে, ছেলে অলিম্পিকে যাবে খেয়ে। কি বলতে পারলাম? এবার এই যে আই কানেকশন, মেন্টাল কানেকশন, এগুলো যারা করছে, এখানে কি দেখায়? সবটা প্রকৃত সত্য না ভুল দেখায়? ভুল তো, জানো? যেখানে মিথ্যা দেখায় সেখানে লোকে আঙুল তুলতে পারে না। দীপিকা পাডুকোন এরকম করে লাক্সাবান ঘোরাচ্ছে, ঠকাস করে, এই লাক্সাবান মেরে মেয়েকে আমি বিউটি কুইন হয়েছি, আর আমার পাশের বাড়ি ঝর্ণাদি প্রতিদিন লাক্সাবানটা এনে মাখছে। হ্যাঁ, ওর সেই স্কিন সাপের স্কিন হয়ে গেছে, সাপের চামড়া হয়ে গেছে। কথাটা বলতে পারলাম? কারণ কি না, ওই মেঘে যাওয়া যায় না, ওর জন্য ওরা পার্লারে গিয়ে স্কিনের যত্ন নেয়। ঠিক তো নাকি? হ্যাঁ, জানো? তাহলে যেগুলো লাইফে দেখানো হয় সেগুলো প্র্যাকটিক্যালি প্রুফ নেই। আজকে স্মার্ট ভ্যালি ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যালি প্রুফ আছে। ঠিক তো নাকি? জানো? তো 100% আমি একটা কথা বারবার বলবো, আজকের দিনে যেখানে আজকে একটা সময় কি হতো, লোকে ফাংশন দুর্গাপূজা কালী পূজা হলে পেছনে তিরপল ঘিরে জুয়া খেলা হতো, নন প্রফেশনাল জুয়া খেলা। আজ প্রফেশনাল জুয়া খেলা হচ্ছে, বড় বড় সেলিব্রিটিরা বিজ্ঞাপন দিচ্ছে, ড্রিম 11 রামে খেলো এসপ্রেসো জিতো, রামে খেলো নিয়স জিতো। ঠিক তো নাকি? ওটা কি? তারপর ওন রিক্স, টার্মস অ্যান্ড কন্ডিশন ওন রিক্স বলছে তো, ড্রিম 11। হ্যাঁ, জানো? ক্রিকেট খেলার সময় কত মানুষ বিক্রি হয়ে গেছে খেলে খেলে, তাহলে ওপেন জুয়া খেলার বিজ্ঞাপন দিচ্ছে তো। হ্যাঁ, বিমল গুটকা লেখা আছে ক্যান্সারের কারণ, সেই গুটকাকে রেকমেন্ড করছে অক্ষয় কুমার, শাহরুখ খান, অজয় দেবগন, করছে তো নাকি? হ্যাঁ, ওই গুটকা রেকমেন্ড করে শাহরুখ খান রেঞ্জ রোভার চাপছে। আর আমাদের স্মার্ট ভ্যালি ইন্ডাস্ট্রিতে গুটকা নয়, আমলা জুস এডুকেশন রেকমেন্ড করে লোকের ক্যারিয়ার বানিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে ক্যারিয়ার লাইফ তৈরি করছি। জানো, শাহরুখ খান যদি গুটকা বিক্রি করে নিজেকে গর্ববোধ করে, আমরা APLL এর কোর্স বিক্রি করে নিজেদের গর্ববোধ করি। জানো কি বলতে বললাম? অক্ষয় কুমার লজ্জা নেই, টয়লেট ক্লিনার বিক্রি করে, লোকে টয়লেটে ঢুকে পড়ছে, আপনার টয়লেট পরিষ্কার আছে, এই নিন হারপিক। এই অক্ষয় কুমার এসেছে, ওরা হারপিক দিয়ে টয়লেট পরিষ্কার করছে। একটা টয়লেট ক্লিনারকে রেকমেন্ড করতে গিয়ে লজ্জা বোধ করে না, আর আমরা ননি বলতে গিয়ে লজ্জা বোধ করি। কি করে বিজনেস হবে? ঠিক তো নাকি? হ্যাঁ, শাহরুখ খান তো গুটকা বিক্রি করে তো নাকি? গুটকা রেকমেন্ড করে তো, বিমল হার দানে পে কেশর। অথচ ভারতবর্ষে যত ক্যান্সার পেশেন্ট সব এই কেশর, এই দানা খেয়েই হয়েছে, আর আমরা তার সলিউশন দিচ্ছি। তাহলে মাথাটা উঁচু করে কাজটা করবো তো? করবো তো নাকি? মাথাটা উঁচু করে করবো, জান লাগিয়ে দিয়ে কাজ করবো। এই কাজ করেই এত কিছু হয়েছে, এর বাইরে কিছু হয়নি। তাহলে 4 বেসিকের কাজ কন্টিনিউয়াস করতে হবে, নিগড়ে দিতে হবে নিজেকে, কারণ এই বিজনেসটা লিডারশিপের বিজনেস। লাস্ট একটা ছোট্ট স্টোরি বলে আমি ক্লোজ করব। একজন বাচ্চা মেয়েকে তার মা একটা বড় মলে নিয়ে গেছে, শপিং মলে কেনাকাটা করতে। বড় বড় শপিং মলে বাচ্চারা প্রচুর ঝামেলা করে, কাপড় ধরে ঝোলে, এটা ধরে ঝোলে, একটা পুতুলকে নিয়ে টানাটানি করে, বলো না? এর হয় তো নয়? তো শপিং মলের মালিক কি করেছে, এই বাচ্চাদের জন্য স্পেশাল ভাবে কি করেছে না, মলের সামনে একটা ট্রে রেখেছে, সেই ট্রেতে চকলেট, ক্যান্ডি, অনেক লজেস ফজেস রেখে দিয়েছে, ফ্রি অফ কস্টে, যত খুশি তুলে নিতে পারে। তো তখন কি হয়, সবাইকে ওই জায়গায় বাচ্চাটাকে, মা কেনাকাটা করছে, বাচ্চাটাকে মলের ম্যানেজার বারবার বলছে যে তুমি তোমার হাতে তুলে নাও লজেসটাকে। তো বারবার বলেছে, রিকোয়েস্ট করছে, কিন্তু বাচ্চা মেয়েটা কোনোভাবে তুলছে না। এই ব্যাপারটা দেখে তার মায়ের মধ্যে খারাপ লাগে, এবং মা বলেছে আমি আমার মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারিনি, আমার সবার সামনে আমার সম্মানটাকে
খারাপ করে ফেলছে এবং আমি ও তুই চ তারপর দেখছি বাড়িতে, এরকম একটা রাগ ভিত্তি তৈরি হয়। এবং ম্যানেজার একটা সময় বুঝতে পারে যে ওর মায়ের প্রচন্ড রাগ আছে, বাচ্চাটার উপরে হয়তো কিছু প্রবলেম হতে পারে। তখন কি করে ম্যানেজার, তখন ওর মাকে বলে যে যে ম্যাম আপনি মেয়েটাকে কিছু বলবেন না, আপনার মেয়েকে কিছু বলবেন না, ও বাচ্চা, আমি দিচ্ছি তুলে ওকে। তখন মেয়েটা বিভৎস খুশি হয়, প্রচন্ড খুশি হয়, এবং খুশিটাও ধরে রাখতে পারে না, বিরাট খুশি হয়। তখন কি করে ওই ম্যানেজার তার দু হাত দিয়ে যতটা ধরে লজেন্স তোলে, বাচ্চা মেয়েটা কি করে জামাটা খুলে জামাটাকে ফোল্ড করে নেয়, হাতে তো আসবে না, জামাটাকে ফোল্ড করে, তখন দু হাত তুলে লজেন্সটা ম্যানেজার ওই ফোল্ডের ভেতর দিয়ে দেয়, জামার ভেতরে। কাজ মিটে গেছে, একটা করে লজেন্স খুলে খাচ্ছে আর হাঁটতে হাঁটতে যাচ্ছে। তখন তার মা বলে যে তোমাকে আমি কালচার শেখাতে পারি, তুমি এরকম কেন খারাপ ব্যবহার করলে? তাই না, কোনো খারাপ তো ব্যবহার করিনি। তো তুমি নিজে হাতে তুললে না কেন, আমাকে বারবার বলার পর? তখন ওই বাচ্চা মেয়েটা তখন তার মাকে একটা হেভি উত্তর দিয়েছে, যে জানতে চাইতো নাকি, একটা হেভি অ্যান্সার দিয়েছিল। বাচ্চা মেয়েটা বলেছিল যে আমার হাতের তো আঙুল ছোট, আমি যদি দু হাত ভরে লজেন্স তুলি তাহলে 8 থেকে 10টা লজেন্স আসবে, ওর জন্য আমি তুলিনি। আমি চাই কাকু তুলে দিই, কারণ আমার হাতটা কাকুর থেকে বড় হাত, লজেন্সের পরিমাণটা বেশি আসবে। ওর জন্যই আমি চেয়েছিলাম যে কাকুই তুলে দিই, কারণ হাতটা বড়। তো অনেক ক্ষেত্রে কি হয়, যখন আমরা নিজের রেজাল্ট তুলতে গেলে আমাদের হাতের সাইজ ছোট হয়, আমরা কাজটা করে যাবো, রেজাল্ট ছেড়ে দিই উপরওয়ালার হাতে, কারণ আমাদের থেকে উপরওয়ালার হাতটা অনেক বড়। আমি অনেক কেনার উদ্দেশ্য নিয়ে স্মার্ট ভ্যালু করতে আসিনি এখানে। আমি জানি কাজ করলে জীবনে সবকিছু অ্যাচিভ করা সম্ভব। আমি গেছি BMW শোরুমে ঢুকেছিলাম, মার্সিডিজের শোরুমে গেছিলাম জাগুয়ারের শোরুমে, জাগুয়ারের যেটা সিডান কারটা তুলে দিয়েছিল বলে জাগুয়ারের শোরুমে গেছিলাম, ভলভো শোরুমে গেছি, অডির শোরুমে গেছি। 5টা শোরুমকে কম্পেয়ার করে তারপর গাড়ি কিনেছিলাম। আমি কিন্তু কখনো এই চিন্তা করিনি যে আমি একদিন অডি কিনবো। আমি এই চিন্তা করে এসেছি যে কাজটাকে ভালোবাসবো, কাজটাকে ভালো করে ফোকাস করবো, কাজটাকে ভালো করে ডেডিকেশন দেবো, অ্যাচিভমেন্ট এমনি চলে আসবে। অ্যাচিভমেন্ট ইজ বাই প্রোডাক্ট। তখন যা মনে হবে তাই কিনবো। সরার সম্বন্ধে যখন লড়াই করে তখন কিন্তু এই মানসিকতা নিয়ে আসেন যে আমি 4 হুইলারে এই কোম্পানির 4 হুইলার চাপবো। সুখদেব বা কখনো লড়াই করেনি যে এই 4 হুইলার আমি কিনে চাপবো। মনোজিৎ গাড়ি কিনেছে, লড়াই করেনি যে আমি এসপ্রেসো নামে, এসপ্রেসো তো রিসেন্ট বেরিয়েছে, আপনি কিনা দিব্যেন্দু কখনো লড়াই করেনি যে আমি এই গাড়ি চাপবো। কাজটাকে ফোকাস করেছে, কাজটাকে ডেডিকেশন দিতে হবে, কাজটাকে প্যাশনের সাথে করতে পারলে রেজাল্ট এমনি চলে আসবে। দুবাই ট্রিপে যাবো সেই চিন্তা করে স্মার্ট ভ্যালু করিনি। আমি জানি গোটা বিশ্ব ঘুরতে পারবো স্মার্ট ভ্যালু ভালো করে করলে, কারণ আমার কাজই আমাকে ঘোরাবে। ঠিক তো নাকি? কি বলতে পারলাম? একটা কথা আমি বারবার বলবো, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যায়, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। ঠিক তো নাকি? ধোনি ডিসিশন নিয়েছিল ক্রিকেটার হয়ে দেখাবো দুনিয়ার দিক থেকে, ঝাড়খণ্ডে ক্রিকেটার নেই, ওরা থাকবে, ওরা কে, বলো আমি। আজকে তোমাকে তোমার এরিয়া বলছে দেখা, তোর এরিয়া কে স্মার্ট সিস্টেমের লিডার আছে, টপ কিছু লিডার কে কিছু করেছে দেখা, আছে, বলো কে, বলো আমি। ভাবতে তোমার প্রবলেম, আমার তো সমস্যা নেই, 5 বছর বাদ দেখে নেবে। তা আমার তোমাদের কাছ থেকে একটাই কমিটমেন্ট আমি নেব, কামিং 2030 30 ইয়ার্সের সেলিব্রেশনে আমি তোমাদেরকে সিটে দেখতে চাই না। কোম্পানি ভারতবর্ষের যে কোনো প্রোগ্রাম করুন না কেন, কোম্পানি দুনিয়ার যে প্রোগ্রামে যে জায়গায় করুন না কেন, সেই প্রোগ্রামে আমি যেন যেভাবে আমাদেরকে ইন্ডাস্ট্রির স্টেজে ডাকে সম্মানের সাথে, তোমাদের নামও যেন স্টেজে থাকে। কি থাকবে তো? থাকবে তো? এই কমিটমেন্টটা নিয়ে লড়তে হবে, বুঝতে পারলাম? আর পাড়ায় কোন লোকালে কে লোক হে 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 করে হেসে বলছে, ওর দিকে ঘুরেও তাকাবো না। ঠিক তো নাকি? জ্বলন্ত হাজার হাজার এক্সাম্পল। আইপিএল খেলা যখন দেখতে গেছিলাম, বা আইপিএল খেলা যখন আমরা দেখেছি, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ কোম্পানি থ্রুতে দেখতে গেছিলাম, কারণ আমি কোনো টিভির সময় খেলা দেখার সময় পাইনি বলে কোম্পানি টিকিট দিয়ে দেখতে দিয়েছিল। কথাটা বলতে পারলাম? আইপিএল খেলার সময় ভালো পারফর্ম করতে পারিনি হার্দিক পান্ডিয়া, লোকে কুত্তার মতো অপমান করেছে, হার্দিক পান্ডিয়া না বলে হার্দিক পান্ডিয়া বলেছিল। ওয়ার্ল্ড কাপে জাপ চিনিয়ে দিল যে হু অ্যাম আই, জানো। আর বিরাট কোহলি কাঁধে হাতটা দিকে দর্শকের দিকে আঙুল দিকে বলছিল, এগুলো সব মুরগির বাচ্চা, দেখছিস, এদের দেখে ভয় পাবি না, এরা আজ তোকে সম্মান দিচ্ছে, কালকে তোকে আজ বেইজ্জত করছে, কালকে তোরা এরাই ইজ্জত দেবে। ভালো খেল, ভালো পারফর্ম কর, ওদের মুখ দিয়ে তোর ইজ্জত বেরোবে। ওরা পৃথিবীতে কেন জন্মেছে সেটাও জানে না, আর কবে মরবে সেটাও জানে না। হঠাৎ জন্মেছে, আচমকা চলে যাবে। হ্যালো, জানো কি বলতে পারলাম? তাহলে আমরা সব জানি তো, দেখেছি তো নাকি আইপিএল খেলায় হার্দিক পান্ডিয়াকে লোকে কুত্তার মতো অপমান করেছে, কিন্তু লাস্ট বলার ওয়ার্ল্ড কাপের, লাস্ট T20 ওয়ার্ল্ড কাপের লাস্ট বলার কিন্তু ওই ছিল। ঠিক তো নাকি? উপরবেলা
ঠিক কমিউনিকেট করে দেবে, ঠিক যোগাযোগ করে দেবে। প্রত্যেকটা লোক, আজ লোক আপনাকে দেখে তোমাকে দেখে হাসুক, দাঁত বার করুক, যা খুশি করুক, আমি কোনো রিয়াক্ট করব না, রেসপন্ড করব। বোঝাবো আমি কে। যখন আমাকে ওই বন্ধু বাবা বলেছিল না, তুই আমার অমুক এডুকেশন নিয়ে পড়ছিস আর ওই এডুকেশন নিয়ে কি বোঝা পাতিস দেখা যাবে। আজকে ওই এই লোকটার পাশ দিয়ে যখন যায়, লোকটা মাথা ধরে তাকাতে পারে না। ওটা আমার জীবনের অ্যাচিভমেন্ট। সাকসেস এরমই থাকা দরকার। যে স্কুল একদিন প্রচুর ক্রিটিসাইজ করে গেছে, সেই স্কুল, যে প্রাইভেট ব্যাচ প্রচুর সমালোচনা করেছিল, সেই স্কুল প্রাইভেট ব্যাচ আজকে 24 আওয়ার্স নাম নেয়। কারণ স্কুলের অনলি 1 পিস স্টুডেন্ট যার কাছে এরকম অ্যাচিভমেন্ট আছে। বলতে পারলাম? বিকজ অফ স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালু যা দেবে, ছাপ্পার ফারকে দেবে, তার আগে নিজেকে দিতে হবে। ঠিক তো নাকি? হ্যাঁ, ইয়েস অর নো? ইয়াংগেস্ট এজে স্মার্ট ভ্যালু পেয়েছি, উই আর ভেরি লাকি। শুধু একটা কথা বারবার বলবো, যেটা যে সময় করা দরকার সেটা সে সময়ই বেটার। ফার্স্ট ইয়ারে কলেজে আমিও পড়তাম, ওই বাবু বেবি সোনা মোনা ধনিয়া পুদিনা, ইউ আর মাই হার্ট কিডনি লাংস ফুসফুস স্কিন হেয়ার, কার নেল পালিশ লিপস্টিক সব মুছে উড়ে যাবে। 100 জন প্রেম করে 99 জনের সাথে বিয়ে হয়, 99 সাথে জীবনে ফেলিওর, বিয়ে হয় না। একজন পালিয়ে গিয়ে বিয়ে করে, পরে সম্পর্ক টেকে না। এই তো কাহিনী চলে। অযৌক্তিক কারণে দৌড়ে কোনো লাভ হবে না, বুঝতো না? না? আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। ফ্রি হ্যান্ড কেন বললাম? জিমে যেতে পারার প্রয়োজন নেই। যেদিনকে লাখ টাকা মাসে কামাবে সেদিনকে জিমে যাবে। অনেক লোককে দেখি বাবার হোটেলে খাই, গিয়ে ব্যায়াম করতে যাচ্ছে জিমে, মোষের মতো শরীর বানিয়ে ফেলেছে, দেখে মনে হয় গুঁতোতে বেরিয়ে পড়েছে, বুঝলো না? ঠিক তো নাকি? ওকে সুন্দরবনে বাঘের সামনে ফেলে বাঘ খাবে না। কেন খাবে না? ভয়ে নয়, বাঘ জানে ওকে খেলে কালকে আমি কুড়ে হয়ে যাবো, মরে যাবো, না খেতে পেরে। আজ যে বডি বানিয়েছে কালকেও কাঞ্চন মল্লিক হয়ে যাবে। সাংসারিক চাপ পড়লে কাঞ্চন মল্লিক হয়ে যাবে। মাথার উপরে আলুর টুকরো, শরীরটা খেলাঘাটি হয়ে যাবে। কথাটা বলতে পারলাম? ঠিক তো নাকি? হ্যাঁ, ইয়েস অর নো? আমরা সেই দেশে বাস করি যেখানে সফল হওয়া খুব সহজ। এখানে বুড়োগুলো আবার, বুড়োরা আইবুড়ো ভাত খায়। যা 4টে বিয়ে, সে আবার আইবুড়ো ভাত খাচ্ছে আর দাঁত বার করে লোক দেখছে। সে আবার বেড়াতে গেছে কোথায়? মালদ্বীপে। লোকে কমেন্ট করছে, ওনার 4 নম্বর ওয়াইফের সাথে মালদ্বীপে বেড়াতে গেছে, সমুদ্রে নেমেছে। লোকে কমেন্ট করছে লোটে মাছ, ওকে লোটে মাছ বলছে। বলতে পারলাম? হ্যালো, ইয়েস অর নো? ঠিক তো নাকি? যারা যে শিক্ষামন্ত্রী, 12টা গার্লফ্রেন্ড, এমন পেয়েছিল না? হ্যাঁ, যার পেট তুলছে সেখানেই 10 কোটি 12 কোটি। মোদি তো মাথা হাত দিয়ে বসে পড়েছে। ঠিক তো নাকি? হ্যাঁ, ইয়েস অর নো? আর যে ছেলেটা যাচ্ছে প্রতিদিন জিমে 6 প্যাক করতে, ওকে তাকাবে না। ওইরকম XY চেটি নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, বুঝলাম? যে বাবু বেবি সোনা মোনা ধনিয়া পুদিনার পিছনে ঘুরলে জীবন বদলাবে না। ক্যারিয়ার নিয়ে ডেভেলপ করো, লাইফ ডেভেলপ করো। ছেলে হয়ে জন্মেছে, বিয়ে হবে, চিন্তা করার কিছু নেই। মেয়ে হয়ে জন্মেছে, বিয়ে হবে, বুঝলাম? তোমার লোকের গাড়ি নিয়ে কি লাভ? নিজের গাড়ি করে যাবে। লোকের ভাড়া করা গাড়ি প্রজাপতি রেখেছে, প্রজাপতি নিয়ে পালাবে, বলে না ভাড়া মিটে গেছে, বড় করে নামিয়ে গাড়ি চলে গেছে, প্রজাপতি নিয়ে চলে গেল। ঠিক তো নাকি? নিজের গাড়ি থাকা বেস্ট। গাড়িটা যখন ঢুকেছে তখন জিজ্ঞাসা করছে কার গাড়ি? ও জামাইয়ের গাড়ি তো। ও সারাদিন থাকবে, সারা রাত থাকবে, প্রবলেম কিছু নেই। বাড়ির আত্মীয় লোকগুলো যারা ওই চাকরি বাকরি করে, স্কুল টিচার অমুক তমুক, হ্যাঁ আমি এক সময় শুনেছিলাম স্মার্ট ভ্যালু, না আমি এক সময় ভর্তি হয়েছিলাম, কিন্তু আমি চালাক ছিলাম, আমাকে অ্যাডমিশন করাতে পারিনি। ক্লিয়ার? 5000 টাকা সিট বুক করতে এসেছিল, আমার গলায় হার কার্ড লাগিয়ে দিয়েছে, কপালে তিলক কেটেছে, শুধু ফুল আনতে গেছে, হার কার্ড সমেত উড়ে নিয়ে চলে এসেছি। আমার অমুক দাদা কেটে দিয়েছে, দেখুন এই দেখুন গলায় দাগ আছে, স্মার্ট সিস্টেমে ধরতে গেলে গলায় দাগ আছে এখন। কারণ চালাকরা স্মার্ট ভ্যালু করে না, বোকারা স্মার্ট ভ্যালু করে। ঠিক তো নাকি? তোর মুখটা বোকা বোকা পার হয়ে তোকে স্মার্ট ভ্যালু ভর্তি করে দিয়েছে। আমাকে দেখেছি চালাক, আমাকে পারিনি, আমাকেও ধরতে গেলে পারিনি, কারণ আমি চালাক। পরে দেখলাম যে না, ঠিক চালাক সাইকেল চাপে, বোকা 4 চাকা যাবে, তার থেকে বোকা হয় ভালো। ঠিক তো নাকি? হ্যাঁ, ইয়েস অর নো? আমি ভাবলাম যে এই বোকাটা যদি আমি 11 ক্লাসে হতাম আরো ভালো হতো। মাধ্যমিক পাস করার পর যদি স্মার্ট ভ্যালু পেতাম, তাহলে কলেজে অন্তত বোকা 4 চাকা নিয়ে যেতে পারতাম। ঠিক তো নাকি? হ্যাঁ, ইয়েস অর নো? বোকা যাচ্ছে দীঘা, চালাক যাচ্ছে থাইল্যান্ড। ঠিক তো? বোকা বাড়িতে বসে আছে আর বোকাকে ওর ছেলে বাড়ি চাপা দিচ্ছে।
আর চালাক গেছে থাইল্যান্ডে গিয়ে প্যারাসুট রাইড করছে, ওপর থেকে দুনিয়া দেখছে। ঠিক তো নাকি? বোকা লুঙ্গি পরে নেমেছে, চালাক লুঙ্গি পরে স্নান করছে কোথায়? দীঘাতে। লুঙ্গি হারিয়ে গেছে, উঠতে পারছে না। চালাক বোকা কোথায় নেমেছে? বোকাকে আন্ডার ওয়াটারে নামিয়েছে, কোথায় না পাঠাইয়াতে। তাহলে বোকা হওয়ার হলো চালাক হওয়া ভালো? কোনটা হওয়া ভালো জীবনে? বোকা। এই দুনিয়াকে বোকারাই বদলেছে। জর্জ স্টিভেনসন, মা বলছে বাবা ভাত হচ্ছে দেখবি, ও হাড়ি ঢাকনা চেপে বসে আছে, উঠতে দেবো না। বোকা তো পরে বোকায় ওটাকে উল্টে দিয়ে ইঞ্জিন বানিয়ে ফেলে, স্টিম ইঞ্জিন। আবার বোকাকে নিয়ে পড়ছে চালাকরা, পিএইচডি করছে। ঠিক তো নাকি? কি বলে বললাম? বোকা ক্লাস 7-এ পড়েছিল, বোকা কোনো প্রশ্নের উত্তর লিখতে পারিনি, 0 পেয়েছে। স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, যে বোকাকে রাখা যাবে না। তার মা তাকে পড়িয়েছিল। পরবর্তীকালে সেই বোকাটাই 9999 বার ট্রাই করে বৈদ্যুতিক ল্যাম্প বানিয়ে দেয়। বোকা তো ছাড়বই না, তুই দেখি কতখানি কি পড়িস, লাস্ট দেখে ছাড়বো। বোকা তো 9999 বার ট্রাই করে 10,000 নম্বর তৈরি করে বৈদ্যুতিক বাল্ব। সেই বোকাটার নাম হচ্ছে টমাস এডিসন। এর সায়েন্টিস্ট টমাস এডিসন। এবং সেই বোকাকে নিয়ে বই লেখা হয়ে গেল। চালাকরা ওকে নিয়ে পিএইচডি করতে যাচ্ছে লন্ডন ইউনিভার্সিটি থেকে। ঠিক তো নাকি? তাহলে জীবনে বোকা হওয়ার চালাক হওয়া ভালো? বোকা। অলিভার উইলবার, দুই বোকা ভাই, ডানা লাগিয়ে উঠতে গেল, খেজুর গাছে আটকে গেল, এরোপ্লেন বানাবো। তারপরে বোকা তো ছাড়িনি, 2 ভাই মিলে ইঞ্জিন বানিয়ে পরে আকাশে উড়িয়ে দিয়েছিল। এরোপ্লেন আবিষ্কারক অলিভার উইলবার, 2 ভাই মিলে, 2 বোকা ভাই। এই বোকাদেরকে নিয়ে কোথায় পড়া হচ্ছে? ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে এদের নিয়ে রিসার্চ করছে। কারা রিসার্চ করছে? চালাকরা। কি বলতে বললাম? স্যার আইনস্টাইন বোকা ছিল, নিজের বাড়ির অ্যাড্রেস ভুলে যেত। কোনো একটা সেমিনার করে বাড়ি ফিরছে, বাড়ির সামনে ঘোরাঘুরি করছে, বাড়ি চিনতে পারছে না। বোকা তো। পাড়ার লোক বলছে আরে তোর বাড়ি তো এটাই, আবার বোকাকে বাড়িতে ভরে দিয়ে আসতো। কে জানে সেই বোকা একদিন দুনিয়ার বড় সায়েন্টিস্ট হবে। আবার ওই আইনস্টাইনকে নিয়ে রিসার্চ করছে চালাকরা। তাহলে জীবনে বোকা হওয়া ভালো তো? হ্যাঁ, বোকা ছিলাম বলে তো অডি শোরুমে গেছি। ঠিক তো নাকি? স্মার্টলি করেছি বোকা, অডি কিনেছে বোকা। দুবাই ঘুরে বুর্জ খালিফা উঠেছিলাম বোকা। বুঝতে পারলাম? তাহলে জীবনে বোকা হওয়া ভালো। ঠিক তো নাকি? কিন্তু বোকা যুক্ত হলে প্রবলেম আছে। পরে সন্ধিটা বললাম না, জানো না? ঠিক তো? জানো, স্মার্ট ভ্যালু করতে হবে, জাল লাগিয়ে করতে হবে। সিনিয়র আপলাইন যে গাইডলাইন, যে সলিউশন দিয়েছে, সেটাকে ফোকাস করে এগোতে হবে। পারবো তো নাকি? হ্যাঁ, জানো না এদিক তাকাবো না ডান দিক, নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। জানো, লক্ষ্যটা পারফেক্ট রাখতে হবে। আমার যে দৃষ্টিভঙ্গি নষ্ট করার জন্য আশপাশ থেকে হে হে হো হো করবে, কারো দিকে তাকানো হবে না। ফুল ফোকাস, ফুল ডেডিকেশন দিতে হবে। পারবো তো নাকি? জানো, আর যদি কম্পেয়ার করি তো পজিটিভলি কম্পেয়ার করবো। ঠিক আছে? কি বলে বললাম? তো নেক্সট আমি যখন 2টো হল্টারিং বা 3টে হল্টারিং নেক্সট সেট আপ আমি দিয়ে দেবো, সেটা আমি স্বরাজের সাথে কথা বলে জানিয়ে দেবো। কিন্তু একটা কথা বারবার বলবো, সার্ভিস সাপোর্ট আমি দিতে জাল লাগিয়ে দেবো, কিন্তু একটা কথাই বারবার বলে অ্যাচিভার বেরোতে হবে। এই টিম থেকে যেন 4 হুইলারের ফুলচুরি হয়। কি বলতে বললাম? যে টিমে ঢুকেছি সেই টিমে আজ 8-10টা কার অ্যাচিভার আছে। আমি শুধু একটা কার অ্যাচিভার দেখতে চাই না। কামিং এই বছরের মধ্যে যেন 8 থেকে 10টা কার অ্যাচিভার যেন বুকিং এর লিস্টে নাম আছে। হবে তো? হবে তো? জানো, এই কমিটমেন্ট দিতে হবে। বিনা স্বার্থে দুনিয়ার কিছু হয় না। যেখানে স্বার্থ সেখানে সবাই আছে। ভগবানের স্বার্থ ছাড়া চলে না। যেখানে ভক্তি সেখানে ভগবান, যেখানে ভক্তি নেই সেখানে ভগবান নেই। যে বাড়িতে পুজো হয় সেই বাড়িতে ভগবান থাকে। ভগবানও স্বার্থ ছাড়া চলে না। ঠিক তো নাকি? যেখানে ভক্তি সেখানে ভগবান, যেখানে কাজ সেখানে আমি। যেখানে কাজ নেই সেখানে ফালতু আলোচনা করার মতো সময় আমার নেই। কারোর সাথে পিছনে লাগা, কারোর সাথে লড়াই করা, কারোর সাথে ক্রিটিসিজম করার মতো সময় নেই। কারণ পিছু ঘুরে তাকাতে গেলে আমাকে আরো পিছিয়ে আসতে হবে। ঠিক তো নাকি? জানো, পিছু ঘুরে তাকাতে গেলে বড় বড় অ্যাচিভমেন্টে গেম খেলতে পারবো না, বড় বড় লেভেল গেম খেলতে পারবো না। ও কে নিচে দাঁড়িয়ে ক্রিটিসাইজ করছে, কে লড়াই করছে, ঘুরে তাকানোর মতো সময় আমার নেই। কি বললাম? কারণ একটা কোয়ার্টার আমার কাছে বিরাট ইম্পর্টেন্স। আজ তোমার কাছে প্রতিটা কোয়ার্টার যেন ইম্পর্টেন্স থাকে। আর কোম্পানি যে এসপিএল দিয়েছে পুরো চিড়ে ফেরে বেরোতে হবে। পারবো তো নাকি? আমি সুখদেবের সাথে কথা বলতে বলতে আসছিলাম যে অনেক বছর প্রোগ্রাম হয়নি, একটা প্রোগ্রাম করাতে হবে যেটা অ্যাচিভার্স প্রোগ্রাম। যারা এবছরের ভালো অ্যাচিভার হবে, ভালো পারফর্ম করবে, অ্যাটলিস্ট তাদের অ্যাচিভার্স নিয়ে বললাম একটা ন্যাশনাল ট্রিপ করাবে। আমার যদি কোনো হেল্প লাগে আমি সুখদেবকে যেমন তুমি বলবে আমি দেবো, অসুবিধা নেই। কিন্তু একটা অ্যাচিভার্স মিট বড় প্রোগ্রাম করাতে হবে, কোনো টপ হোটেলে।
কারণ টিমটার একটা জায়গা বানাতে হবে। অনেক কিছু বড় বড় পরিকল্পনা চিন্তা নিয়ে আছে, কিন্তু ব্যাপার হচ্ছে কথা কিনা পারফর্মার বেরোতে হবে। তোমাকে বোঝাতে হবে তুমি পারফর্ম করতে এসেছো, তুমি আটা মারা মাল নয়, তুমি লিডার। ঠিক তো নাকি? প্রুভ করতে হবে। এ দুনিয়া প্রমাণ ছাড়া কিছু চাই না, লাগবে তো প্রুফ, ইয়েস না? তো সেই দম দিতে হবে, 100% ফোকাস করতে হবে, 100% ডেডিকেশন দিতে হবে। সিনিয়ররা যে গাইডলাইন্স দিচ্ছে, অফলাইন যে গাইডলাইন্স দিচ্ছে সেটা ফলো করুন। আজ টিমে একটা 4 হুইলার না, লাস্ট 1 বছরের মধ্যে মিনিমাম 8-10টা যেন বুকিং এর লিস্টে নাম দেখতে পাই। শুধু ছেলেদের না, মেয়েদের মধ্যে থেকে আসতে হবে, হবে তো নাকি? অনেকে মাপা ভাবে মেয়ে মানে জন্মেছে মানে বোঝা, বোঝা নয়। কালকে ওই মেয়েটাকেই তার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। তার বাবা মা যেন বলে ছেলে হলে আমার ফ্যামিলিকে দেখতো না, মেয়ে বলে আমার ফ্যামিলিকে দেখছে, তার সাথে স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট। ঠিক তো, ইয়েস না? তো সবার যেন লেভেল দেখতে পাই। 25 ইয়ার্স সেলিব্রেশন, আমি যেন সবার নাম দেখতে পাই, হবে তো? ঠিক তো নাকি? এবছরের রেকগনিশন প্রোগ্রাম বলেছি ব্রেক করে করতে। আফটার মার্চের ক্লোজিং এর পর যে রেকগনিশন প্রোগ্রাম হবে, সেই রেকগনিশন প্রোগ্রাম ডেফিনেটলি আরেকবার ইনডোরে ঝড় তুলে দেবো। বলতে পারলাম যে প্রোগ্রামটাই ইনডোর হলটাকেও ছোট করে দেবো, একটা হলের কোনো গ্যালারি ফাঁকা থাকবে না। এবং সেই প্রোগ্রামে তোমার নাম শুধু সিটে থাকবে না, তোমার নাম স্টেজেও থাকবে। কি কমিটমেন্ট আছে তো? তোমাদের জন্য কোম্পানির সাথে লড়াই করে, কোম্পানির ম্যানেজমেন্টের সাথে আলোচনা ডিসকাশন করে, মেল করে, অনেক কিছু কথাবার্তা বলে সুপার স্মার্টের বোনাস চালু করা হলো। কারণ আমার এক্সপেকটেশন কার টিমে সুপার স্মার্ট বোনাস বেশি পাক না পাক, আমাদের টিম থেকে পাবে। প্রত্যেকটা অ্যাসোসিয়েটকে এবারে 4 স্টেপ, 3 স্টেপ, 5 স্টেপের কোনো অ্যাওয়ার্ড নেই ইনডোরে, কারণ অ্যালাউ করবো না। 5 স্টেপ, 4 স্টেপ কোনো রকম অ্যাওয়ার্ড নেই, তার টিমের মধ্যে যা করে করবে। সুপার স্মার্ট হতে হবে, বোনাস ঢুকতে হবে। যারা রিটেলিংয়ে কোয়ালিফাই করবে, রিটেলিং দিয়েছে 125 মাইস, 25 মাইস থেকে স্টার্ট করে একদম 730 মাইস পর্যন্ত দিয়ে তার আপার পর্যন্ত দেওয়া আছে, জাল লাগিয়ে দিয়ে কমপ্লিট করতে হবে। বলতে পারলাম যারা এখানে হাউস ওয়াইফ আছে, এদেরকে মিনিমাম মান্থলি 5 থেকে 10,000 টাকা মিনিমাম ইনকাম স্টার্টিং করাতে হবে। আমার বাড়িতে নেমন্তন্ন খেতে 400 লোক গিলতে আসে, ওই 400 লোকের মধ্যে 100টা লোককে হেলথের প্রোডাক্ট দিতে হবে, 100টা লোকের কাস্টমার বেস বানাতে হবে। জিও কোম্পানির কাস্টমার বেস আছে তো, নেটে ব্যালেন্স ভরুক না ভরুক 100 টাকা রিচার্জ করে ফোনটাকে চালু রাখে, করে না করে? তাহলে আমার যদি 100টা কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্টস নেয়, তাহলে 100 টাকা ইন্টু 100টা কাস্টমার কত টাকা হচ্ছে? 10,000। একটা জেল পেস্ট, দাঁত আছে পেস্ট লাগবে, স্কিন আছে সাবান লাগবে, লাগবে না লাগবে এগুলো? একটা এনার্জি এস দেবো, একটা পেস্ট দেবো, একটা সাবান দেবো, 300 টাকা ইনকাম আছে। 300 টাকা ইন্টু 100টা কাস্টমার কত হচ্ছে? 30,000 টাকা। মাস গেলে 30,000 টাকা ইনকাম করার ক্ষমতা। শুধু কি করে লোকটা খাচ্ছে, কেমন আছে, প্রতিদিন সকালবেলা হাঁটাচলা করছে কিনা, শুধু এইগুলো খবর রাখবে। এগুলো চপ চাউমিন যাতে না খায়, এগুলো বলতে হবে। এই কমিউনিকেশনটা করে যদি 30,000 টাকা মাসে ইনকাম আসে, তাহলে একটা লোক কেন এই সিস্টেম থেকে স্কোরা চাপবে না? শুধু প্রোডাক্ট থেকে 30-40,000 টাকা ইনকাম করে। আমার কথাটা বলতে পারলাম? কেন তারা আজকে i20 কিনবে না? তার পিছনে রিজন এটাই। বলতে পারলাম? শুধু শুনলাম, কথা বললাম, তালি মারলাম, বাড়ি চলে গেলাম না। কাজ করতে হবে, ফিল্ডে নামতে হবে, বাড়ির বাইরে বেরোতে হবে, বাড়ির ডাল ভাত ছাড়তে হবে। পারবো তো নাকি? তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমি স্বরাজকে আমি ডেকে নিচ্ছি। তো বিগ ক্লাস ফর স্বরাজ সামন্ত।